প্রায় ১৭ বছর ধরে কারাগারে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সবকিছু ঠিক থাকলে আজ দুপুর ২টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাবেন তিনি এবং তার যেই ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী তিনি গণমাধ্যমকে যে বিষয়টি নিশ্চিত করেছেন সেটি হচ্ছে সবকিছু ঠিক থাকলে আজকে দুপুর ২টায় লুৎফুজ্জামান বাবরকে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হবে এমন একটি কথা কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। আমরা যদি একটু জানিয়ে রাখি যে গত আসলে ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারের এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী এবং এই ঘটনায় আসলে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে আসামি করে মামলা দায়ের করা হয় এবং নেত্রকোনা ৪-এর আসলে মদন মোহনগঞ্জ খালিয়াজুরি আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং ২০০১ সালে জামাত বিএনপি জোট সরকারের সময়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। এরপর ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে গ্রেফতার করা হয়। এদিকে ২০০৪ সালে আওয়ামী লীগ সরকারের সময় ২১ আগস্ট গ্রেনেড হামলা ও চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র মামলায় তার মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা ছিল। গ্রেফতারের পর থেকে এখন পর্যন্ত দীর্ঘ ১৭ বছর ধরে তিনি কারাগারেই ছিলেন এবং গত যে আসলে আমরা যেমনটি আসলে তার ব্যক্তিগত সহকারীর কাছ থেকে যেমনটি জানতে পেরেছি যে সবকিছু ঠিক থাকলে আসলে আজকে দুপুর ২টা নাগাদ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়ার কথাটি আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তিনি মাঝে মাঝে কিন্তু এই দীর্ঘ ১৭ বছরে তিনি কিন্তু অসুস্থও ছিলেন এবং তার পাশাপাশি আমরা যেমনটি জানতে পেরেছি যে তিনি কিন্তু হাসপাতালেও ভর্তি ছিলেন এবং তিনি এখনও অসুস্থ এবং তাকে কিন্তু চিকিৎসার জন্য হয়তোবা তাকে যে উন্নত চিকিৎসার জন্য হয়তোবা বাইরে নেওয়াও হতে পারে। তবে আমরা যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে গত ২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমান বাবর সহ সব আসামিকে কিন্তু বেকসুর খালাস দিয়েছে হাইকোর্ট এবং বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের যে হাইকোর্ট বেঞ্চ গত রোববার ১লা ডিসেম্বর এই রায় দেন এবং আদালত পক্ষের যিনি ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জসিম সরকার, আসামি পক্ষে ছিলেন আইনজীবী এস.এম. শাহজাহান শিশির মনির এবং রায় ঘোষণার পর আসলে আইনজীবী শিশির মনির বলেছিলেন যে ট্রায়াল করা হয়েছিল সেটি ছিল অবৈধ, কারণ আইনের ভিত্তিতে সেই ট্রায়াল হয়নি। একই সঙ্গে আদালতে বলেছেন যে কোনো সাক্ষীর সঙ্গে কোনো সাক্ষীর কোনো কোলাবোরেশন নেই, কোনো সাক্ষীর ওপর ভিত্তি করে সাজা দেওয়া হয়েছিল, সেজন্য সকলের আপিল নিয়ে ডেথ রেফারেন্স রিজেক্ট করে সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ সবাইকে বেকসুর খালাস দেয় আদালত। ২০০৪ সালে আসলে ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ যে গ্রেনেড হামলাটি চালানো হয়েছিল, অল্পের জন্য ওই হামলা থেকে প্রাণে বেঁচে যান আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধী নেত্রী শেখ হাসিনা। তবে হামলায় আসলে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান সহ ২৪ জন কিন্তু সেই হামলায় নিহত হয়েছিলেন এবং আহত হয়েছিলেন আসলে দলের ৩ শতাধিক নেতাকর্মী। ঘটনার পরের দিন আসলে মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে ২টি মামলা হয়। এখন আসলে যে বিষয়টি আমি আপনাদেরকে একটু দেখাতে চাই সেটি হচ্ছে ঢাকা কেন্দ্রীয় কারাগার যে কেরানীগঞ্জ, সেই কেরানীগঞ্জের সামনে কিন্তু এখন একেবারে লোকারণ্য হয়ে আছে এবং আমি যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে দেশের বিভিন্ন স্থান থেকে, বিশেষ করে তার যে নির্বাচনী এলাকা নেত্রকোনা এবং নেত্রকোনার বিভিন্ন এলাকা থেকে কিন্তু নেতাকর্মীরা তারা কিন্তু আসছেন এবং তারা কিন্তু একে একে এসে তাদের যে নেতা আজকে কিন্তু লুৎফুজ্জামান বাবর তিনি কিন্তু মুক্তি পাচ্ছেন এবং তার মুক্তিকে কেন্দ্র করে তার যে নির্বাচনী এলাকা সেই নির্বাচনী এলাকার যেই নেতৃবৃন্দ এবং নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু ধীরে ধীরে আসছেন এবং তাদের যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস কিন্তু আমরা বেশ ভালোভাবে লক্ষ্য করছি। দর্শক যদি একটু জানিয়ে রাখি যে আসলে গত ১৭ বছর ধরে কিন্তু তিনি এই কেন্দ্রীয় কারাগারে কিন্তু তিনি রয়েছেন এবং লুৎফুজ্জামান বাবর
তার মুক্তিকে কেন্দ্র করে এই মুহূর্তে ঢাকা যে কেন্দ্রীয় কারাগার, সেই কারাগারের সামনে কিন্তু যেই লোকারণ্য সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে পুরো এলাকাটি কিন্তু এখন একেবারে নিরাপত্তার চাদরে কিন্তু এখন একেবারেই ঢেকে ফেলা হয়েছে, দেখতে পাচ্ছেন। দর্শক, আমরা সকাল থেকে কিন্তু এই কেন্দ্রীয় কারাগারের সামনে অবস্থান করছিলাম এবং তখন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে লুৎফুজ্জামান বাবরের যেই লুৎফুজ্জামান বাবরের যে মুক্তি, সেই মুক্তিকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে কিন্তু যে কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ, তার সামনে কিন্তু যেই একেবারে লোকারণ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তার যে নেতাকর্মী, সেই নেতাকর্মীদের ঢল কিন্তু এই মুহূর্তে কিন্তু নেমেছে এবং আর কিছুক্ষণের পরেই কিন্তু আসলে যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তাকে কিন্তু আসলে মুক্তি দেওয়া হবে এবং সেই বিষয়টিকে কেন্দ্র করেই কিন্তু যে নেতাকর্মীদের পড়া ভিড় আমরা কিন্তু লক্ষ্য করছি। একটু জানতে চাই যে আজকে লুৎফুজ্জামান বাবর তিনি মুক্তি পাচ্ছেন, কেমন লাগছে আসলে আপনার কাছে? আমার কাছে খুব আনন্দের বিষয়। গণতন্ত্র মুক্তির একটা পথ ধারাবাহিকতা সৃষ্টি হয়েছে এবং এটাকে আমাকে ধরে রাখতে হবে। আচ্ছা, আপনি একটি কথা বললেন যে আপনি তার সঙ্গে দীর্ঘদিন আমরা জেলখানায় আমরা ছিলাম মেঘনা 5-এ, উনি ছিলেন স্পেশালে। পরবর্তী আমাদের পরবর্তী চেঞ্জ করে দেওয়া হয়েছিল, আবার ফিরে আমাদের জায়গা আমরা চলে আসি। এই স্বৈরাচার জেলের ভিতরে জেল অবস্থানের মধ্যে রেখেছিল দীর্ঘদিন এবং আমরা 3 মাস সেখানে আমরা জেলের ভিতরে জেল ছিলাম, যে আমাদের বের হওয়ার একটা সুযোগ থাকতো না এবং সুযোগ থাকলেও সেটা একটা বিনিময় হতো। আচ্ছা, আপনি তো দীর্ঘদিন তার সঙ্গে ছিলেন, তিনি কেমন মানুষ? খুব ভালো মানুষ। তার মতন একজন লোক, মানে গণতান্ত্রিক লোক পাওয়া খুব মুশকিল এবং আমরা যতটুকু জানি তার নিজের এলাকায় অনেক লোকের উপকার করছে, হাজার হাজার লোকের উপকার করছে। সেই ধরনের একটা মন মানসিকতা নিয়ে চলে। আমার সাথে যে জেলখানায় স্মৃতি আছে, একদিন তাই মানে আমি ঢুকতেছি, উনি রাস্তায় তো জিজ্ঞেস করলো খবর কি, চিন্তা করার কোনো কারণ নাই, এই সরকার থাকবে না। এই সাহসটা সে বারবার দিত এবং গণতন্ত্র মুক্ত হবে সেটাও বলতো আমাদেরকে। তার এত মানবতা বোধ একটা ছিল এবং স্বৈর শাসনের বিরুদ্ধে তার একটা জিহাদ ছিল জেলখানার ভিতরে। লুৎফুজ্জামান বাবরকে ভারতের আতঙ্ক বলা হয়, কেন বলেন? এটা হলো এটা কিছু গোষ্ঠী বলে, কিন্তু আসলে তো ভারতের আতঙ্ক না। দেশপ্রেমিক একটা জনতা, মানবিক একটা জনতা এবং দেশের একটা দায়িত্বশীল যে পালন করার জন্য তাকে যে ক্ষমতা দেওয়া হয়েছিল এবং নিরপেক্ষভাবে পালন করার জন্যই উনি কাজটা করছে, যেখানে ভারতের আগ্রাসন থেকে এই দেশের মানুষকে মুক্ত করার জন্য। এই কারণে ভারত তার বিপক্ষে কথা বলতে পারে। এটা ভারতের জন্য একটা শুভকর নয়। একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের সাথে সুসম্পর্ক থাকতেই পারে এবং থাকবে, এবং তাকে যারা আতঙ্ক হিসাবে বিরাজমান করে এটা সম্পূর্ণ ভুল। এই যে আজকে তার মুক্তিকে কেন্দ্র করে ভারতীয় মিডিয়া নানা মিথ্যাচার করবে, এটার তীব্র নিন্দা করি, প্রতিবাদ করি। তাহলে ভারত আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় না এবং দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য যা যা করণীয় আমরা সেটা করব এবং আমাদের জীবনের বিনিময় হলে আমাদের দেশ রক্ষা আমরা করব। আপনি তার নির্বাচনী এলাকারও লোক না, আসলে কোন জায়গাটা থেকে আসলে? আমি ঢাকার 6-এর আসনে সংসদ সদস্য ছিল আমাদের সাদেক হোসেন খোকা। তার সাথে আমার দীর্ঘদিনের একটা রাজনীতি প্রেক্ষাপট ছিল, সেই কারণে তার সাথেও আমার তার সাথে একটা পরিচয় হয়েছিল এবং দীর্ঘদিন তার সাথে যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন তার দিক থেকে। আমার নাম মোহাম্মদ মহসিন আলী। ওয়ারিতে বললে যে কোনো লোক আমাকে চিনবে এবং ঢাকা শহরও চিনবে। আমরা একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি আসলে দীর্ঘদিন লুৎফুজ্জামান বাবরের সঙ্গে কিন্তু তিনি জেলখানায় একসঙ্গে ছিলেন এবং তার কথা আমরা শুনছিলাম এবং তিনি আসলে কতটা ভালো মানুষ ছিলেন সেই কথা কিন্তু মহসিন ভাই আমাদেরকে কিন্তু জানাচ্ছিলেন। এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কেন্দ্রীয় কারাগারের সামনে যেই পরিস্থিতি, একেবারে লোকারণ্য, একেবারে নেতাকর্মীদের যে ঢল, সেই ঢল কিন্তু এখন একেবারে সম্মুখ থেকে চোখে পড়ছে এবং দেখতে পাচ্ছেন যেই জেলখানার আসলে যারা নিয়ম শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন তারা কিন্তু বারবার নানা দিক নির্দেশনা দিচ্ছেন এবং ভিতরে আসলে কিন্তু কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং লুৎফুজ্জামান বাবরের যেই মুক্তি, সেই মুক্তিকে কেন্দ্র করে এখন যেই পরিস্থিতি সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। এইখান থেকে আসলে যতদূর চোখ যায়
শুধু নেতাকর্মীদের যে ঢল সেটি কিন্তু চোখে পড়বে, এবং বিশেষ করে যে ওভারব্রিজটিও কিন্তু দেখতে পাচ্ছেন, সেখানেও কিন্তু মানুষ দাঁড়িয়ে আছে আসলে তাকে এক পলক দেখার জন্য। এবং আমরা আসলে যেমনটি জানতে পেরেছি যে আজকে আসলে তার যে ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার সাহেব, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আসলে আজকে দুপুর 2টা নাগাদ তাকে কেন্দ্রীয় জেলখানা থেকে যে কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হবে। এবং তখনই আসলে তিনি বের হয়ে আসলে প্রথমে যাবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে মাজার, সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন, এবং এরপরে তার বাবা মার যে কবরস্থান বনানী সেখানে তিনি যাবেন। এবং এরপরে আসলে বনানী কবরস্থান থেকে তিনি তার যেই গুলশানের যেই বাসা তিনি সেখানে যাবেন। এবং এরপরে আসলে পরের দিন আসলে তার যে নির্বাচনী এলাকা নেত্রকোনা সেখানে তিনি যাবেন বলে আমরা জানতে পেরেছি প্রাথমিকভাবে। আমি যদি